সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ব্রিজ অফ কুরিয়ারের নিয়মিত আয়োজনে। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব মেট্রো রেলের গণিত প্রশ্নের সলিউশন। এর প্রথম যে প্রশ্নটি এখানে বলা হচ্ছে, একটি নৌকার স্রোতের অনুকূলে 21 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে। নৌকাটির প্রকৃত গতি 5 কিলোমিটার হলে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? আমরা জানি যে এই ধরনের নৌকার এবং স্রোতের গতিবেগ বের করার জন্য বা কত সময় লাগবে এটা বের করার জন্য ফার্স্টলি আমাদের লাগবে নৌকার বেগ এবং স্রোতের গতিবেগ, দেন আমরা টাইমটা কিন্তু ফাইন্ড আউট করতে পারি। তো আপনারা এখানে দেখেন স্পষ্ট করে বলে দেওয়া আছে, এই নৌকাটা মূলত অতিক্রম করবে 21 কিলোমিটার। 21 কিমি যাবে, 21 কিমি আবার আসবেও, ব্যাক করবেও এই 21 কিমি। তো এখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে নৌকার গতিবেগ হচ্ছে 5 কিমি। দরকার হচ্ছে স্রোতের গতিবেগ। নৌকা যদি অনুকূলে যায় তাহলে 1 ঘন্টায় সে 5 কিলোমিটার অতিক্রম করে। তাহলে নৌকাটা যাত্রা করবে কতক্ষণ? 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টায় নৌকাটা কত কিলোমিটার অতিক্রম করবে? তাহলে 3 × 5 = 15 কিলোমিটার। অর্থাৎ যখন অনুকূলে নৌকাটি যাবে তখন এই 3 ঘন্টায় শুধু নৌকাটি 15 কিলোমিটার অতিক্রম করবে। এই 21 কিলোমিটারের মধ্যে যদি আপনি 15 কিলোমিটার বাদ দেন সেক্ষেত্রে আসে হচ্ছে 6 কিলোমিটার। স্রোত 3 ঘন্টায় যায় 6 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে 2 কিলোমিটার। তাহলে আমরা এখানে লিখবো স্রোতের বেগ। স্রোতের বেগ 1 ঘন্টায় হচ্ছে 2 কিলোমিটার। তার মানে স্রোত যদি 1 ঘন্টায় 2 কিলোমিটার যায় এবং নৌকা যদি 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়, তাহলে নৌকা এবং স্রোত 1 ঘন্টায় যায় হচ্ছে 7 কিলোমিটার। তাহলে 3 × 7 = 21। দেখুন আমাদের এই যে ক্যালকুলেশনটা এইটা কিন্তু মিলে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই 21 কিলোমিটার ব্যাক করবে, অর্থাৎ এইখান থেকে নৌকাটা এদিকে আসবে। আসার সময় কতক্ষণ সময় লাগবে সেই বিষয়টা। যখন প্রতিকূলে আমরা হিসাব করব, তখন নৌকার বেগ এবং স্রোতের বেগ দুইটা কি হবে? মাইনাস হবে। নৌকার 1 ঘন্টায় বেগ কত? 5 কিমি। এবং স্রোতের 1 ঘন্টায় বেগ কত? 2 কিমি। এই নৌকার বেগ আর স্রোতের বেগ এই দুটো যদি মাইনাস হয়, টোটাল থাকে 3 কিলোমিটার। অর্থাৎ এই প্রতিকূলে নৌকা এবং স্রোত একসঙ্গে যদি কাজ করে, অর্থাৎ প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টায় 3 কিলোমিটার আসতে পারবে, তাহলে এই টোটাল ডিসটেন্স কত? 21 কিলোমিটার। তার মানে এই 3 দ্বারা যদি আমরা 21 কে ভাগ করি সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে 7 কিলোমিটার। তার মানে এখানে বলছে যে কত ঘন্টা সময় লাগবে, অর্থাৎ এই 21 কিলোমিটার রিটার্ন করতে, প্রতিকূলে 21 কিলোমিটার আসতে বা ফিরে আসতে তার টোটাল সময় লাগবে 7 ঘন্টা। অর্থাৎ হচ্ছে এই যে মিস্টার গ, এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 70% গণিতে এবং 60% ইংরেজিতে পাস করলো, উভয় বিষয়ে 50% পাস করলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো? এখানে বলা হচ্ছে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো। এই ম্যাথটা করার জন্য একটা চিত্র দেখার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে মোট স্টুডেন্টের কথা বলা হচ্ছে, শতকরা কতজন। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি মোট স্টুডেন্ট 100 জন এই চিত্রের মধ্যে থাকবে। শুধু ম্যাথমেটিক্সে অর্থাৎ গণিতে পাস করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 70% গণিতে পাস করে এবং ইংরেজিতে পাস করে হচ্ছে 60%। আমরা জাস্ট ডাটাগুলোকে একটা চিত্রের মধ্যে ইনপুট করছি এবং উভয় বিষয়ে 50% পাস করলে, এইটা হচ্ছে ম্যাথমেটিক্সে, এটা হচ্ছে গণিত, এবং এই মাঝের যে অংশটা আছে এটা হচ্ছে উভয় পার্টে। উভয় বিষয়ে পাস করে 50%, এখানে 50% পাস করে। এখন বলছে উভয় বিষয়ে কতজন ফেল করে। এই সংখ্যাটা মানে এই স্টুডেন্টগুলো এই ফাঁকা অঞ্চলে থাকবে, উভয় বিষয়ে কত পার্সেন্ট ফেল করে। তো ফার্স্টলি আমরা করব কি,
শুধু ম্যাথমেটিক্সে, এখানে দেখুন ম্যাথমেটিক্সে 70% কথা বলা হচ্ছে, অর্থাৎ ফুল অঞ্চলটা জুড়ে 70%। এখন কথা হচ্ছে উভয় বিষয়ে আছে 50%। তাহলে আমরা জাস্ট এখানে বের করব শুধু ম্যাথমেটিক্সে। শুধু ম্যাথমেটিক্সে যখন আসবে তখন এই পার্টটা বাদ যাবে, এই পার্টটা বাদ যাবে, অর্থাৎ উভয় পার্টটা থাকবে না। শুধু ম্যাথমেটিক্সে এই 70 মাইনাস 50 অর্থাৎ হচ্ছে 20%। আবার এইখানে শুধু ইংলিশে, শুধু ইংলিশে অর্থাৎ এই টোটাল ইংলিশ হচ্ছে 60, 60 থেকে এই 50 বাদ দিব, অর্থাৎ হচ্ছে 60 মাইনাস 50 সমান সমান হচ্ছে 10%। এই 10% হচ্ছে শুধু ইংলিশে পাস করে। তার মানে উভয় বিষয়ে পাস করে কতজন? টোটাল স্টুডেন্ট হচ্ছে 100 জন। তাহলে উভয় বিষয়ে পাস করে এখানে হচ্ছে 20, এখানে 50, এখানে 10, টোটাল হচ্ছে 20 যোগ 50 যোগ 10 সমান সমান হচ্ছে 60, 70, 80। এখানে বলছি কতজন উভয় বিষয়ে ফেল করেছে, ফেল করেছে। তাহলে এই টোটাল এখানে আছে কত? 100 জন। 100 জন থেকে এই 80 জন বাদ দিব, তাহলে 100 মাইনাস 80 সমান সমান এখানে হবে 20%, মানে শতকরা 20 জন এখানে উভয় বিষয়ে ফেল করবে। এই ছিল আমাদের এখানকার অ্যানসারটা। তার মানে এখানকার অ্যানসার হচ্ছে এই যে মিস্টার ক। দুইটি সংখ্যার অনুপাত 3:2, উভয়ের সাথে 4 যোগ করলে অনুপাতটি 7:5 হয়। তাহলে বড় সংখ্যাটি কত? প্রশ্ন কিন্তু আপনাকে বলতে পারে যে ছোট সংখ্যাটি কত, এ ধরনের বলতে পারে। যেহেতু এখানে সংখ্যার কথা বলা হচ্ছে, ধরে নিচ্ছি একটি সংখ্যা 3x এবং অপর সংখ্যা 2x। এই যে অনুপাতটা দেয়া আছে এর উপর বেসিস করে একটা আমরা চলক ধরে নিচ্ছি। বড় সংখ্যা ধরে নিচ্ছি 3x এবং ছোট সংখ্যা ধরে নিচ্ছি 2x। বলছে উভয়ের সাথে 4 যোগ করলে, তাহলে এখানে হচ্ছে আমাদের 3x যোগ 4 অনুপাত এবং 2x যোগ 4 ইজ ইকুয়ালস টু, অনুপাতটি কত হয়? 7:5 হয়। তাহলে আমরা এখানে লিখব 7:5। এখন অনুপাত মানে আসলে তো ভাগফল, অর্থাৎ হচ্ছে ভাগ করতে হয়। তাহলে 3x পজিটিভ 4 বাই 2x পজিটিভ 4 ইজ ইকুয়ালস টু 7/5। ওকে, আমরা জাস্ট এটাকে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে আমাদের এখানে পাচ্ছি, যদি আর গুণ করে দিই আমরা, 3 5 15, 15x পজিটিভ 4 5 20 ইজ ইকুয়ালস টু 7 গুণ 14x পজিটিভ 4 7 28। ওকে, এখানে অবশ্যই বাদ দিব। এখন এই যে 15x আছে, এই যে 14x আছে, দুইটা যদি আমরা একদিকে নেই, তাহলে এখানে 15x মাইনাস 14x ইজ ইকুয়ালস টু, এখানে 28 আছে মাইনাস এই 20 এই সাইডে চলে আসছে। ওকে, এখন 15 থেকে যদি 14 বাদ দিই শুধু x থাকে, ইজ ইকুয়ালস টু 28 থেকে যদি 20 বাদ দিই সেক্ষেত্রে আমাদের 8 থাকে। তার মানে x এর ভ্যালু পাচ্ছি হচ্ছে আমরা 8। আমাদের এখানে বলা হচ্ছে যে বড় সংখ্যাটি কত, তাহলে অতএব আমরা লিখব বড় সংখ্যাটি হচ্ছে 3x। তাহলে 3 ইনটু x এর মান কত আমাদের? 8, 3 আসছে 24। এইটা হচ্ছে বড় সংখ্যা, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 24। এখন যদি আপনাদেরকে বলে যে ছোট সংখ্যাটি কত, তাহলে এখানে বসাই দেবেন 2x, 2 ইনটু 8, 8 দ্বিগুণ, সেক্ষেত্রে 16 হবে। এই ম্যাথটি একটি ধারার ম্যাথ। এখানে বলা হচ্ছে 13, 17, 25, 41 পরবর্তী সংখ্যাটি কত। আমরা জানি যে ধারার ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের সর্বদাই একটি কন্ডিশন ফাইন্ড আউট করতে হয়, যে কোন কন্ডিশনে এই ধারাটি গঠিত। যদি আমি ফার্স্টলি ম্যাথটা এখানে লিখি, 13, 17, 25 আর 41, এই যে 41 এর পরের পদ, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। ফার্স্টলি আমরা দেখার চেষ্টা করব এটা আসলে সমান্তর ধারা বা গুণোত্তর ধারা এই ধরনের কিছু কিনা। এখানে দেখুন 13 থেকে 17 এটা কিভাবে গঠিত হয়েছে। 13 থেকে 17 যদি এখানে বিয়োগ করি তাহলে এখানে 4 আসে, আবার 17 থেকে 25 যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের এখানে 8 আসে। 25 থেকে যদি 41 বা 41 থেকে যদি 25 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের 16 আসে। তার মানে আমরা এই যে ডিফারেন্স গুলো পাচ্ছি, এই ডিফারেন্স গুলো দেখুন, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16 এবং 16 এর ডাবল কত, তাহলে এখানে অবশ্যই 32 হবে। তার মানে এই 41 এর সঙ্গে 32 যোগ করলে যা হবে সেই পদটা এখানে হবে। তাহলে আমরা যোগ করে দিই, 2 এর 1 3 এবং 4 আর 3 7। সুতরাং এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার গ 73। যে কোনো ধরনের ধারার ক্ষেত্রেই আপনারা ফার্স্টে
একটা কন্ডিশন বের করার চেষ্টা করবেন যে কোন কন্ডিশন নিয়ে ধারাটি গঠিত হয়েছে, দেন আপনি এই প্রশ্নটির উত্তর ইজিলি সলভ করতে পারবেন। কোন সংখ্যাটি ভিন্ন ধরনের? এখানে দেখুন চারটা অপশন রয়েছে। এই চারটা অপশনের আপনাকে এমন একটি অপশন বের করতে হবে যে অপশনটি অন্য অন্য সংখ্যাগুলো থেকে আলাদা, অর্থাৎ ওই অপশনটি অন্য সংখ্যাগুলো যে বৈশিষ্ট্য ধারণ করে ওই বৈশিষ্ট্য ধারণ করবে না। যেমন ধরুন এইখানে যদি আমরা সার্টিফাই করি যে এখানে দেখুন 4 6 আর 4 10 5 কত হয়, এখানে 15 হয়। এই 15 এইটা কিন্তু 3 দ্বারা ডিভিজেবল, সুতরাং এই সংখ্যাটাও 3 দ্বারা ডিভিজেবল। তার মানে আমরা এখানে একটা বৈশিষ্ট্য পাচ্ছি। সিমিলার ক্যাটাগরিতে আমি যদি এইখানে আসি 7 5 12 আর 9 হচ্ছে 21, অর্থাৎ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত আমাদের 21। এই 21 সংখ্যাটা 3 দ্বারা ডিভিজেবল, সুতরাং এই 579 সংখ্যাটা 3 দ্বারা ডিভিজেবল। সিমিলার ক্যাটাগরিতে 831, যদি এই সংখ্যার অঙ্কগুলো আমরা যোগ করি 8 আর 3 11 1 12, অর্থাৎ এই 12 সংখ্যাটি 3 দ্বারা ডিভিজেবল, সুতরাং এই 831টাও 3 দ্বারা ডিভিজেবল। তার মানে খ গ এবং ঘ তিনটা অঙ্কই কিন্তু বা হচ্ছে তিনটা সংখ্যাই কিন্তু 3 দ্বারা ডিভিজেবল। এখন আমরা এইটাতে দেখব ক নম্বর অপশনটা আসলে 3 দ্বারা ডিভিজেবল হয় কিনা। 3 3 6 7 8 6 13, এই 13 সংখ্যাটা কিন্তু কোনোভাবেই 3 দ্বারা ডিভিজেবল নয়, সুতরাং এই তিনটা একই বৈশিষ্ট্য ধারণ করলেও এই ক নম্বর যে অপশনটা এটি কিন্তু একই বৈশিষ্ট্য ধারণ করে না। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমাদের এই মিস্টার ক। একটি দোকান থেকে ওয়াই টাকা দিয়ে 16টি কলম কেনা যায়, কলমের মূল্য যদি 20% হ্রাস পায় তবে জেড টাকা দিয়ে কতটি কলম কেনা যাবে? এই ক্যালকুলেশনটা আমরা আসলে মুখে মুখে করার চেষ্টা করব। এখানে দেখুন 20% কমানো হয়, অর্থাৎ হচ্ছে কলমের মূল্য যদি 20% কমানো হয়, 20% কমানো মানে কি, মানে 100 টাকায় কমে 20 টাকা, অর্থাৎ হচ্ছে যে কলম আপনি 100 টাকায় কিনতেন ওই কলমটা আপনি কিনছেন কত দিয়ে? 80 টাকা দিয়ে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি 100 টাকার কলম পাওয়া যাচ্ছে 80 টাকায়, তাহলে 1 টাকার কলম পাওয়া যাবে 80 ভাগ 100 টাকায়। এবারে আসলে আপনার মূলধন কত? এখানে বলছে ওয়াই টাকা দিয়ে 16টি কলম কেনা যায়, তার মানে আমরা এখানে লিখতে পারবো যে ওয়াই টাকার কলম বর্তমানে পাওয়া যাবে কি দামে? তাহলে 80 ইন্টু ওয়াই বাই হচ্ছে 100, ক্যালকুলেশন করলে এইটা ক্যান্সেল। যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে এখানে 4, এখানে হচ্ছে 5, তার মানে এখানে 4y বাই 5 এত টাকা। এই কথাটার অর্থ হচ্ছে যে আগে যে কলমের মূল্য y টাকা ছিল বর্তমানে ওই কলমের মূল্য 4y বাই 5 এত টাকা। এখন প্রশ্নে বলছে y টাকা দিয়ে 16টি কলম কেনা যায়, তার মানে বর্তমানে এত টাকায় কেনা যাবে 16টি কলম, আর প্রশ্নে বলা হচ্ছে z টাকা দিয়ে কতটি কলম কেনা যাবে। তো ওই কথাটা আমরা লিখবো 4y বাই 5 টাকা দিয়ে 4y বাই 5 টাকায় কেনা যায় কতটি কলম? 16টি কলম। তাহলে 1 টাকায় কেনা যাবে কতটি কলম? 1 টাকায় কেনা যাবে মানে হচ্ছে কি, ভাগ হবে 16 ইন্টু এটা উল্টে যাবে 5 বাই হচ্ছে 4y। জেড টাকা দিয়ে কতটি কলম কেনা যাবে? তাহলে আমরা এখানে লিখবো জেড টাকা দিয়ে কেনা যাবে 16 ইন্টু 5 ইন্টু জেড বাই 4y, অর্থাৎ এতটি কলম। আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করবো। 4 দ্বারা যদি 16কে কাটি এখানে 4 আসে, অর্থাৎ হচ্ছে 4 × 5 = 20 জেড বাই ওয়াই। এখানে 20 জেড বাই ওয়াই, এই যে মিস্টার কতে হচ্ছে আমাদের এখানকার অ্যান্সারটা। x ও y দুইটি ধনাত্মক সংখ্যা এবং x = y - 50/y, যদি y এর মান দ্বিগুণ করা হয় তবে x এর মান কি হবে? কমবে, দ্বিগুণ হবে, দ্বিগুণের চেয়ে বেশি হবে নাকি কোনোটিই নয়। অর্থাৎ আমাদের এই ম্যাথটি দিয়ে আমাদের একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। এখানে প্রদত্ত যে ইকুয়েশনটা রয়েছে x = y - 50/y, দেখুন এই অঙ্কটা করার জন্য আপনাকে জাস্ট একটা রিলেশন বিল্ড আপের
ট্রাই করতে হবে। এখানে দেখুন বলা হচ্ছে x এবং y উভয়ই ধনাত্মক সংখ্যা, x এবং y উভয়ই ধনাত্মক সংখ্যা। এখন যদি আমি এখানে এমন একটা সংখ্যা নেই বা ধনাত্মক সংখ্যা নেই, আমি কিন্তু কোনোভাবেই এই y এর ভ্যালুটা অর্থাৎ এইখান থেকে এইটা বাদ দিলে কখনো কিন্তু ঋণাত্মক পাবো না। যদি আমি ঋণাত্মক পাই তাহলে কিন্তু এই কন্ডিশনটা ভায়োলেট করবে। এই কারণে আমাকে এখানে y এর ভ্যালু এমন ভাবে নিতে হবে যেন কোনোভাবেই এইটা ক্যালকুলেশন করার পরে আমার ঋণাত্মক মান না আসে। সেক্ষেত্রে আমি y এর ভ্যালুটা আমি 100 ধরে নিচ্ছি। আমি এখানে একটা রিলেশন বিল্ড আপ করার ট্রাই করব। y এর ভ্যালুটা 100 ধরে নিচ্ছি, তাহলে এখানে কত হবে আমাদের 100 মাইনাস 50/100, অর্থাৎ এই ভ্যালুটা কিন্তু সর্বদাই 50 অপেক্ষা বড় হবে। আপনি যদি y এর ভ্যালুটা 51 নেন অর্থাৎ 150 এর চেয়ে বড় নেন, সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনটা আপনি করতে পারবেন। দেখুন এটা যদি ক্যালকুলেশন করি আমি গেস পাওয়ার দিয়ে 100 মাইনাস 100 কে যদি অর্থাৎ 50 কে যদি আমি 100 দ্বারা ভাগ করি 0.50 এ ধরনের একটা ভ্যালু আছে। অর্থাৎ এই ভ্যালুটা আমি কি পাবো 100 এর চেয়ে ছোট, অর্থাৎ হচ্ছে আমি ধরে নিচ্ছি এই সংখ্যাটা 100 এর চেয়ে ছোট 99 আমি ধরে নিচ্ছি। তার মানে x এর ভ্যালু পাচ্ছি কত, এখানে x = 99 পাচ্ছি। আমাদের এই অঙ্কটার মূল যে মজার বিষয় সেটা হচ্ছে এখানে দেখুন x এর ভ্যালু আমি কত পাচ্ছি 99। যখন আমি x এর ভ্যালু 99 পাচ্ছি তখন আসলে আমি y এর ভ্যালু কত ধরেছিলাম, y এর ভ্যালু কিন্তু আমি ধরেছিলাম 100। অর্থাৎ y এর ভ্যালু আমি 100 ধরলে x এর ভ্যালু 100 এর চেয়ে নিচে পাবো, কারণ এইখানে এমন একটা সিস্টেম আছে যে সিস্টেমের কারণে x এর ভ্যালু সর্বদাই লেস দেন y এর ভ্যালু হবে, অর্থাৎ y এর ভ্যালুর চেয়ে সর্বদা ছোট মান হবে আমাদের x এর ভ্যালু। আপনি যদি আরেকটা উদাহরণ নেন, যদি 200 ধরেন, এখানে 250 মাইনাস ভাগ হচ্ছে 200 ক্যালকুলেশন করলে এই ভ্যালুটা 200 এর নিচে আসবে। তার মানে x এর ভ্যালু আর y এর ভ্যালুর মধ্যে আমি একটা রিলেশন বিল্ড আপ করতে পারি, সেটা হচ্ছে y এর ভ্যালু যদি আমি 4 ধরি তাহলে x এর ভ্যালু 4 এর চেয়ে ছোট আমি 3 ধরে নিলাম, এবং y এর ভ্যালু যদি আমি 5 ধরি তাহলে x এর ভ্যালু হবে লেস দ্যান 5, অর্থাৎ আমি যদি এখানে 4 ধরে নিতে পারি। আবার y এর ভ্যালু আমি এখানে যদি c ধরি তাহলে x এর ভ্যালু 3 এর চেয়ে ছোট 2 হতে পারে, এই ধরনের। তার মানে আমি এখানে একটা রিলেশন বিল্ড আপ করে নিলাম এই ফিগারটা থেকে। এখন প্রশ্নে বলা হচ্ছে যে y এর মান দ্বিগুণ করা হলে এগুলো কিন্তু হচ্ছে আমাদের y এর ভ্যালু, y এর মান, এবং এটা হচ্ছে x এর মান, এখন বলানো হচ্ছে যে যদি y এর মান দ্বিগুণ করা হয়, এই y এর ভ্যালুটা যদি দ্বিগুণ করা হয়, আমি এটা দ্বিগুণ করে দিলাম, তাহলে কত পাচ্ছি আমরা 8 পাচ্ছি। সিমিলার ক্যাটাগরিতে এটাও দ্বিগুণ করে দিলাম, 5 × 2 = 10 পাচ্ছি। এইটাও দ্বিগুণ করে দিলাম, কত পাচ্ছি 3 × 2 = 6 পাচ্ছি। এখন দেখুন আমাদের আসলে x এর ভ্যালু কিন্তু আসলে এটা আমি ধরে নিচ্ছি 4 এর প্রেক্ষিতে, 5 এর প্রেক্ষিতে 4 ধরে নিচ্ছি, 3 এর প্রেক্ষিতে কত ধরে নিচ্ছি 2 ধরে নিচ্ছি। এখন y এর ভ্যালুটাকে দ্বিগুণ করার পর x এর যে ভ্যালুটা সেটা আসলে কি ধরনের আসতেছে দেখুন। এখানে কত পাচ্ছি আমরা 8 পাচ্ছি, যেটা এই 3 এর চেয়ে, অর্থাৎ 3 এর সঙ্গে 8 এর একটা রিলেশন বিল্ড আপ করাবো আমরা। 3 এর দ্বিগুণ কত 8, অর্থাৎ 3 এর দ্বিগুণের চেয়ে বেশি, 3 এর দ্বিগুণের চেয়ে বেশি। 3 এর দ্বিগুণ করলে কত হবে 6, 6 এর চেয়ে বড় কি 8 নয়? অবশ্যই। আবার 4 এর দ্বিগুণ 4 × 2 = 8, তার চেয়েও বড়, অর্থাৎ হচ্ছে এটা 10। সিমিলার ক্যাটাগরিতে 2 এর দ্বিগুণ কত 4, তার চেয়েও বড় হচ্ছে এখানে 6। তার মানে এইখানে অপশন যেটা হবে সেটা হচ্ছে দ্বিগুণের চেয়ে বেশি বাড়বে, অর্থাৎ x এর ভ্যালুটা y এর ভ্যালু যদি আমরা দ্বিগুণ করি তাহলে x এর ভ্যালুটা দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি পাবে। জসিম একটি সারির বাম প্রান্ত থেকে নবম কিন্তু ডান প্রান্ত থেকে সপ্তম স্থানে অবস্থান করছে। ওই সারিতে মোট লোক সংখ্যা কত রয়েছে সেটা আমাদের বের করতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে জসিম সারির বাম প্রান্ত থেকে নবম। তো আমি যদি এখান থেকে স্টার্ট করি, এইখান থেকে এইটা হচ্ছে একটা সারির বাম প্রান্ত,
তাহলে বাম প্রান্ত যদি এটা হয়, এদিকে হবে ডান প্রান্ত। তাহলে বাম প্রান্ত থেকে নবম 1 2 3 4 5 6 7 8 9। তার মানে জসিম এখানে অবস্থান করছে, বাম প্রান্ত থেকে নবম পজিশনে জসিম অবস্থান করছে। এরপরে বলছে ডান প্রান্ত থেকে সপ্তমে অবস্থান করবে। ডান প্রান্ত অর্থাৎ এই সিরিজটার এদিকে যদি আরেকটা পয়েন্ট লিখি আমি, এই পজিশনটা হবে এদিক থেকে কত, সপ্তম। তাহলে এটা যদি আমার সপ্তম হয়, তাহলে এইটা হবে ষষ্ঠ, এইটা হবে পঞ্চম, এইটা হবে চতুর্থ, এইটা হবে তৃতীয়, দ্বিতীয় এবং এখানে 1। তার মানে জসিমের অবস্থান এখন কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে পারি যে বাম প্রান্ত থেকে নবম এবং ডান প্রান্ত থেকে সপ্তম। তো এখন বলা হচ্ছে ওই সারিতে মোট কতজন লোক আছে। তাহলে এখানে 7 8 9 10 11 12 13 14 15। তার মানে ওই সারিতে টোটাল 15 জন লোক রয়েছে এবং আমাদের অপশন কতে এই উত্তরটি রয়েছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ে স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান পূর্ব অপেক্ষা 36 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত, এটা আমাদের বের করতে হবে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, যখনই 2 অঙ্ক বিশিষ্ট আসে তখনই আসলে আমাদের একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক ধরে নিতে হয়। যদি আমি এখানে ধরে নেই যে একক স্থানীয় অঙ্কটা, একক স্থানীয় অঙ্ক আমি x ধরে নিচ্ছি এবং অনুরূপভাবে দশক স্থানীয় অঙ্কটা আমার কত হবে, y হবে। তাহলে অতএব যেহেতু আমি একক স্থানীয় অঙ্ক জানি এবং দশক স্থানীয় অঙ্ক জানি, সুতরাং আমি কিন্তু সংখ্যাটি ইজিলি বের করতে পারবো। সংখ্যাটি হবে একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণন, দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণন। তাহলে x প্লাস 10y, এইটা হচ্ছে আমাদের সংখ্যাটি। ওকে, এখন আমরা সংখ্যাটি পাইলাম। এখন বলছে যে অঙ্কদ্বয়ে স্থান পরিবর্তন করলে, স্থান পরিবর্তন মানে কি, একক স্থানীয় অঙ্কটা দশক স্থানে যাবে, দশক স্থানীয় অঙ্কটা একক স্থানে যাবে। স্থান পরিবর্তন করলে পূর্ব অপেক্ষা 36 বৃদ্ধি পাবে। এখন যদি অঙ্কদ্বয়ে স্থান বিনিময় করলে আমরা পাবো এখানে 10x পজিটিভ y। স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটি পাবো সেটা পূর্ব অপেক্ষা 36 হবে। পূর্বের সংখ্যাটা কত, এত, x প্লাস 10y, এর চেয়ে কত বড়, 36 বড়, সুতরাং পজিটিভ 36। আমরা কিন্তু এটা লিখতে পারি। এখন আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করব। এই 10x আছে, এই x টা এই পাশে যদি নিয়ে আসি তাহলে আমাদের 9x হয়। এখানে y আছে, এই 10y টা যদি আমি এই পাশে নিয়ে আসি -9y হয়, ইকুয়ালস টু 36 হয়। এখন 9 দ্বারা যদি আমি ভাগ করে দিই তাহলে x y ইকুয়ালস টু 4। এখানে কিন্তু বলা হচ্ছে যে সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত। অঙ্কদ্বয় একটা x ছিল, একটা y ছিল এবং তাদের পার্থক্য আমরা বের করেছি কত, 4। সুতরাং এখানকার অ্যানসার কিন্তু আমাদের এখানে এই যে মিস্টার খ। 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 16 দিনে করতে পারে। 2 জন পুরুষ এবং 2 জন বালক একত্রে ওই কাজ কতদিনে শেষ করতে পারবে। আমরা যখন এই প্রশ্নগুলো করিয়েছি তখন কিন্তু এখানকার কিছু শর্টকাট ফর্মুলা ছিল, সেগুলো আমরা শিখেছিলাম। তো এখানকার যে শর্টকাট ফর্মুলাটা সেটা আমরা দেখব। এখানে কত দিনে শেষ করতে পারবে, তাহলে আমরা এখানে ডে লিখবো ইকুয়ালস টু, ফার্স্টলি কি লিখবো, পরে 3 জন পুরুষ 5 জন বালক একটি কাজ 16 দিনে করতে পারে। তাহলে 3 × 5 × 16 ভাগ, নিচে আমরা কি লিখবো, নিচে লিখবো প্রথমটার পুরুষ এবং দ্বিতীয়টার বালক। প্রথমটার পুরুষ কত, 3 × বালক কত, দ্বিতীয়টার বালক হচ্ছে এই যে 2 জন বালক 2। তারপরে এখানে যোগ চিহ্ন হবে, যোগ চিহ্ন হওয়ার পর প্রথমটার বালক কত, 5 × প্রথমটা যদি বালক হয় পরের পার্টটা হচ্ছে পুরুষ 2, পরের পার্টে পুরুষ কতজন, 2 জন। এইটা আমাদের ফর্মুলা ছিল, এইটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা হবে এটা হচ্ছে অ্যানসার। তাহলে এখানে আমরা 3 × 5 = 15 লিখতে পারি, ইনটু 16 লিখতে পারি, বাই এখানে 3 × 2 = 6 যোগ এখানে 5 × 2 = 10। তার মানে হচ্ছে 15 × 16 বাই হচ্ছে 10 আর 6 16, 16 ক্যান্সেল, এখানে আমরা 15 লিখতে পারি। তার মানে এখানে বলা হচ্ছে যে কতদিনে কাজ শেষ করতে পারবে। উত্তর হচ্ছে মিস্টার খ, 15 দিনে।
একটি বক্সে 2 টাকা, 5 টাকা ও 10 টাকার নোট মিলিয়ে টোটাল 315 টাকা আছে। তাদের মূল্যের অনুপাত 6:5:10 হলে 2 টাকার মূল্যের কয়টি নোট আছে এটা আমাদের বের করতে হবে। এই প্রশ্নে বলা হচ্ছে যে 2 টাকার মূল্যের কয়টি নোট আছে। অন্যান্য পরীক্ষাগুলোতে আপনার এরকম থাকতে পারে যে 5 টাকার মূল্যের কয়টি নোট আছে বা 10 টাকার মূল্যের কয়টি নোট আছে, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। তো আমরা এই অঙ্কটা করার জন্য ফার্স্টলি করব কি, এই যে অনুপাতগুলো দেয়া আছে এই অনুপাতগুলো আমরা লিখব অনুপাতগুলোর যোগফল 6:5:10। অনুপাতগুলোর যোগফল কত হচ্ছে আমাদের 5, 6, 11 আর 10, 21। এটা হচ্ছে অনুপাতগুলোর যোগফল। এখন আমাদের কাজ হচ্ছে এই অনুপাতে, মোট অনুপাত হচ্ছে আমাদের এটা, এই 6, 5, 10 এই অনুপাতে এই 315টাকে ভাগ করে দিতে হবে। আমরা এখানে লিখব 2 টাকার নোটের সমন্বয়ে মোট টাকা কত হবে? টোটাল টাকা কত ছিল? 315 এত এর অনুপাতের যোগফল কত আমাদের? 21। আর কত অনুপাতে ভাগ করে দিব, অর্থাৎ কার অনুপাতটা নিচ্ছি আমরা? 2 টাকার অনুপাতটা নিচ্ছি। 2 টাকার অনুপাত কত? 6। তো এই 6টা আমরা এখানে লিখব এবং 21 দ্বারাই 315কে যদি কাটি তাহলে আমাদের এখানে 15 আসে। 6 15 90, অর্থাৎ এই 90 টাকা হচ্ছে, আচ্ছা 2 টাকার সমন্বয়ে মোট টাকার পরিমাণ হবে 90। আমাদের এখানে বের করতে হবে 2 টাকার মূল্যের কয়টি নোট আছে, এই 90 টাকা মধ্যে কয়টি 2 টাকার নোট আছে। তাহলে 90কে 2 দ্বারা ভাগ করব, 45, তার মানে হচ্ছে 45টি নোট আছে। 90 টাকার মধ্যে টোটাল 45টি নোট আছে। তার মানে অ্যানসার হচ্ছে আমাদের এই মিস্টার গ 45। সবুজ ও জসিমের মাসিক বেতনের অনুপাত 2:3 এবং তাদের মাসিক খরচের অনুপাত 5:8। তাদের প্রত্যেকে প্রতি মাসে যদি 400 টাকা সঞ্চয় করতে পারে তবে জসিমের মাসিক বেতন কত হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। দেখুন এই প্রশ্নটা কি ধরনের, ধরুন আপনি বেতন পান 10 টাকা, ওকে, আপনি প্রতি মাসে খরচ করেন 4 টাকা। তাহলে 10 টাকা যদি আপনি বেতন পান এবং 4 টাকা যদি আপনি খরচ করেন তাহলে আপনার সঞ্চয় কত? সঞ্চয় হচ্ছে আপনার 6 টাকা, ওকে। এখন এই যে সহজ ক্যালকুলেশনটা, এটা জাস্ট একটু উল্টাই দিব। যদি ঘটনাটা এরকম ঘটে যে আপনি 10 টাকা বেতন পাচ্ছেন, এখান থেকে আপনি যত সঞ্চয় করছেন সেটা বাদ দিবেন। সঞ্চয় করছেন কত? 6 টাকা। -6 ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা? 4 টাকা পাচ্ছি। এই 4 টাকা হচ্ছে আমাদের খরচ। তার মানে দেখুন টোটাল বেতন থেকে যদি আপনি খরচ বাদ দেন সেক্ষেত্রে আপনি সঞ্চয় পাবেন। আবার টোটাল বেতন থেকে আপনি যদি সঞ্চয় বাদ দেন সেক্ষেত্রেও কিন্তু আপনি খরচ পাচ্ছেন। মানে দুইটা উপায়ে কিন্তু ক্যালকুলেশনটা করা পসিবল। এই অঙ্কটাতে যদি এই সিস্টেমে ম্যাথটা দিত তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট এই ম্যাথটা পেত, বাট এইখানে অঙ্কটা দেওয়া হচ্ছে এই কন্ডিশনে, অর্থাৎ যা আপনি ইনকাম করছেন ওইখান থেকে যা সঞ্চয় করেন সেটা বাদ দিবেন। বাদ দেওয়ার পরে আপনার যে কস্টটা সেটা আপনি পেয়ে যাবেন। মানে একটু আপডেট করা আছে অঙ্কটা। তো আমরা অঙ্কটা করার চেষ্টা করি। এখানে আমরা এখানে লিখতে পারি তাহলে কি, ধরে নিচ্ছি সবুজ ও জসিমের বেতনের অনুপাতটা। ধরি সবুজ ও জসিমের বেতনের অনুপাত কত? সবুজের হচ্ছে 2x আমি ধরে নিচ্ছি, আর জসিমের কত হবে? তাহলে জসিমেরটা আমি এখানে 3x ধরে নিচ্ছি, ওকে। এখন এই যে 2x এটা তার হচ্ছে বেতনের অনুপাত, এটা সে ইনকাম করছে সবুজ। এইখান থেকে বাদ দিব কোনটা? সঞ্চয় কত করে সেটা বাদ দিব। সে সঞ্চয় করে কত? 400। এখান থেকে জাস্ট আমরা 400 বাদ দিব, ওকে। এরপরে এই অনুপাতটা, এবং এবারে জসিমের ক্ষেত্রে জসিমের ইনকাম কত? 3x। এখান থেকে বাদ দিব কত? সঞ্চয় করে সে কত? 400। বাদ দিলে আমরা যে অনুপাতটা পাচ্ছি খরচের অনুপাত। সে প্রতি মাসে, এখানে বলছে
মাসিক খরচের অনুপাত 5:8, তার মানে এই অনুপাতটা হবে 5:8। জাস্ট এইটা আমরা ক্যালকুলেশন করলেই x এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমরা কি জানি, আসলে আমরা জানি অনুপাত মানে আসলে ভাগ, তার মানে এইটা এর নিচে আসবে, 5 এর নিচে 8 যাবে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি 2x - 400 ভাগ হচ্ছে 3x - 400। এখানে জাস্ট আপনাদের ক্যালকুলেশন করতে করতে একটু শহীদ হতে হবে, আর কিছু না। আমরা তো ক্যালকুলেশন করি এখানে 8 দুগুণ 16x, 16x - 4 আসলে 3200 ইজ ইকুয়ালস টু 3 5 15, 3 5 15, এখানে হচ্ছে 15x। ওকে, তারপরে মাইনাস 4 15 60, অর্থাৎ হচ্ছে সরি এরপরে মাইনাস 4 15 সরি এরপরে 4 5 20 মাইনাস 20, এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য এখানে দিব। ওকে, এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এই যে এখানে দেখুন 16x, এখানে 15x, যদি এই 15x টা এই সাইডে নিয়ে আসি তাহলে শুধু একটা x হয়, ইজ ইকুয়ালস টু এখানে 2000 মাইনাস 2000 আছে অলরেডি, এবার এখানে 32 অর্থাৎ হচ্ছে 3200 মাইনাস আছে, ওই সাইডে গেলে প্লাস হবে, অর্থাৎ হচ্ছে 3200 মাইনাস 2000। ওকে, 3200 থেকে যদি আপনি 2000 বাদ দেন সেক্ষেত্রে আপনি 1200 পাবেন, 1200। তাহলে এই যে x এর ভ্যালু হচ্ছে আমাদের 1200। এখন এখানে বলা হচ্ছে জসিমের মাসিক বেতন কত। জসিমের মাসিক বেতন আমরা আসলে কত ধরেছিলাম? জসিমের মাসিক বেতন ধরেছিলাম এই যে এখানে 3x, তার মানে হচ্ছে 3 ইনটু x এর ভ্যালু কত বের করছে? 1200। 1 10 2 12, 1200। ওকে, 3 12 3600। এইটা হচ্ছে আমাদের অ্যানসার। এখানকার অ্যানসার হচ্ছে এই যে মিস্টার ঘ 3600। এক দোকানদার একটি কলম, ওই কলমের ধার্য মূল্যের 5/7 অংশ এই দামে যদি বিক্রয় করে তাহলে 20% ক্ষতি হলো। কলমটি ধার্য মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হতো? তো আমরা এই অঙ্কটা করার জন্য ফার্স্টে ধার্য মূল্যটা ধরে নিব। ধরি ধার্য মূল্য x টাকা। আমরা ফার্স্টে এই ধার্য মূল্যটা ধরে নিব। বলছে ধার্য মূল্যের 5/7 অংশ এই দামে যদি বিক্রয় করে তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? আমাদের বিক্রয় মূল্য হবে ধার্য মূল্যের 5/7 অর্থাৎ হচ্ছে x এর 5/7, অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে হবে 5x/7। এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন বলছে যে এত দামে বিক্রয় করায় 20% ক্ষতি হলো। 20% ক্ষতি মানে আসলে কি বোঝায়? 20% ক্ষতি বলতে আমরা এটা বুঝি যে একটা প্রোডাক্টের দাম যদি 100 টাকা হয় তাহলে ওই দ্রব্যটা বিক্রি করবে 80 টাকা, সেক্ষেত্রে 100 মাইনাস 20 অর্থাৎ হচ্ছে 80। তো ওই কথাটাই আমরা এখানে লিখব যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 20 ইকুয়ালস টু 80 টাকা। তার মানে বিক্রয় মূল্য, এখানে দেখুন আমাদের কিন্তু বিক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য কত? 80 টাকা। তাহলে ওই কথাটাই আমরা লিখব যে বিক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য এই 80 টাকা হলে 80 টাকা হলে ক্রয় মূল্য আমাদের কত হবে? ক্রয় মূল্য কিন্তু আমাদের 100 টাকা। ক্রয় মূল্য হচ্ছে আমাদের এই 100 টাকা। আবার বিক্রয় মূল্য যদি আমাদের 1 টাকা হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ এই 80। এবং বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করছে? এই যে বিক্রয় মূল্য এখানে বলা হচ্ছে 5x/7, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। যদি এই টাকায় সে বিক্রয় করে অর্থাৎ বিক্রয় মূল্য 5x/7 হলে সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যটা কত? তাহলে এখানে গুণন হয়ে যাবে 100/80 ইনটু এখানে 5x/7। আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনগুলো আমরা এখানে পাচ্ছি, এই 0 0 ক্যান্সেল, এইটাকে যদি 2 দ্বারা কাটি সেক্ষেত্রে 5, এইটাকে 2 দ্বারা কাটি সেক্ষেত্রে 4, অর্থাৎ 5 5 25x বাই হচ্ছে 4 7 28। এত টাকা হচ্ছে আমাদের কি মূল্য? এটা এই যেখানে লেখা আছে ক্রয় মূল্য। এই টাকাটা হচ্ছে আমাদের
ক্রয় মূল্য। এখন বলছে কলমটি ধার্য মূল্যে বিক্রয় করা হলে ধার্য মূল্য আমাদের কত, এই যে এখানে ধার্য মূল্য হচ্ছে x টাকা। যদি এই টাকায় সে বিক্রি করে তার মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য, এইটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এখন এইটা হচ্ছে অনলি x, বিক্রয় মূল্যটা হচ্ছে অনলি x আর ক্রয় মূল্যটা হচ্ছে 25/28। যখন উপরে ছোট সংখ্যা থাকে, বড় সংখ্যা দ্বারা যদি ছোট সংখ্যাটাকে আপনি ভাগ করেন সেক্ষেত্রে আপনি ফ্র্যাকশন পাবেন। ফ্র্যাকশন দ্বারা যদি এই x কে গুণন করেন সেক্ষেত্রে সংখ্যাটা এই x এর যে ভ্যালুটা তার চেয়ে কমে আসে। তার মানে এই ভ্যালুটা ইভেন্চুয়ালি আমরা বলতে পারি লেস দেন x। তার মানে ক্রয় মূল্যটা হচ্ছে লেস দেন x। এই যে আমাদের এখানে ক্রয় মূল্যটা কত, লেস দেন x, x এর চেয়ে ছোট। বাট আমাদের বিক্রয় মূল্য কত, এখানে বলছে যে কলমটির ধার্য মূল্য বিক্রয় করলে ধার্য মূল্য হচ্ছে x। এইটা যে আমাদের বিক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্য x, ক্রয় মূল্য লেস দেন x। এখন বিক্রয় মূল্য তার মানে বেশি, যেহেতু বিক্রয় মূল্য বেশি হয় সেক্ষেত্রে কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে এই লাভ কত হয়েছে এটা আমরা বের করব। অতএব লাভ হয়েছে কত, বড় কোনটা, এই x থেকে ক্রয় মূল্যটা বাদ দিব, 25x/28 ক্যালকুলেশন করলে 28x - 25x/28 যদি ক্যালকুলেশন করি 3x, অর্থাৎ 28 থেকে 25 যদি বাদ দিই 3x/28, এইটা হচ্ছে আমাদের লাভ হয়। এখন প্রশ্নে বলছে শতকরা কত লাভ হতো, তাহলে 100 টাকায় কত লাভ হয় সেটা বের করতে হবে। এই যে আমরা লাভ অংশটা পাইলাম, এই অংশটা কত টাকার মধ্যে লাভ হয়েছে, অর্থাৎ হচ্ছে ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল আমাদের এই পার্টটা। তাহলে এত টাকায় লাভ হয় এত টাকা, তাহলে ওই কথাটাই আমরা লিখবো এখানে যে 25x/28 এত টাকায় লাভ হয় কত টাকা, 3x/28। তাহলে 1 টাকায় লাভ হবে তাহলে কম না বেশি, অবশ্যই কম। 3x কম হলে এটা ভাগ হয়ে যাবে। অতএব শতকরা যেহেতু বলছে অতএব 100 টাকায় লাভ হবে 3x × 28 × 100/28 × 25x। এই x আর এই x ক্যান্সেল, 28 ক্যান্সেল, 25 দ্বারা যদি 100 কে কাটি সেক্ষেত্রে আমাদের আসে 4 25 কে 100 আর এখানে 3 আছে, 3 4 12। শতকরা যেহেতু বলছে উত্তর হবে 12%। তার মানে এখানকার অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার খ। একটি পাত্রের অর্ধেক পানি পূর্ণ, ওই পাত্রে যদি 4 লিটার পানি যোগ করা হয় তবে তার 60% পানিতে পূর্ণ হয়ে যাবে। পাত্রটির ধারণ ক্ষমতা কত। এখানে দেখুন এই প্রশ্নটাতে পাত্রের ওজন বা পানির ওজন এই ধরনের কিছু বলেনি। প্রশ্নটাতে বলা হচ্ছে শুধু পাত্রটিতে কত লিটার পানি ধরবে সেই বিষয়টি। আমি যদি একটা চিত্র আর্ট করি আপনাদের জন্য, এখানে ধরুন এখানে একটা পাত্র রয়েছে, এই পাত্রটার অর্ধেক পানি পূর্ণ রয়েছে। তো পাত্রটার অর্ধেক যদি পানি পূর্ণ হয়, আমি অর্ধেক ধরে নিচ্ছি এইটুকুর মধ্যে পানি পূর্ণ আছে। ওকে, এখন বলা হচ্ছে ওই পাত্রে যদি আরো 4 লিটার পানি যোগ করা হয় তবে তার 60% পানিতে পূর্ণ হয়ে যায়। আমি যদি এখান থেকে আরো 4 লিটার পানি এখানে প্রয়োগ করি তাহলে এখন আপাতত 50% আছে। যদি আমি 4 লিটার আরো প্রয়োগ করি, 4 লিটার আমি ইন করব, LI33ER 4 লিটার যদি আমি এখানে ইন করি সেক্ষেত্রে ধরে নিচ্ছি এইটুকু আসে, এইটুকু আসলো। তার মানে এখানে অবস্থান করবে 4 লিটার পানি, তাহলে পূর্ণ হবে কত, 60%। এখন দেখুন এই দুটোর ব্যবধান কত, 50 থেকে 60 যদি আপনি 60 থেকে যদি আপনি 50 বাদ দেন সেক্ষেত্রে আপনার 10% থাকে। তার মানে আমরা কি বলতে পারি না যে এই 4 লিটার মানে আসলে 10%, অর্থাৎ যদি আপনি 4 লিটার পানি দেন তাহলে এই পাত্রটার 10% পূর্ণ হয়। আবার আমরা ইনভার্সলি বলতে পারি যে এই 10% এর জন্য প্রয়োজন 4 লিটার, তাহলে এই পাত্রটি পূর্ণ করতে তো আমাদের 100% লাগবে। তাহলে ওই কথাটা লিখবো
10% এর জন্য প্রয়োজন কত লিটার? 4 লিটার। ওকে, তাহলে 1% এর জন্য প্রয়োজন কত? অবশ্যই কম, 4/10। এবং 100% অর্থাৎ এই পাত্রটা পূর্ণ করব, তাহলে বলছে পাত্রটির ধারণ ক্ষমতা কত। পাত্রটা যদি পূর্ণ করতে চাই তাহলে 100% লাগবে আমাদের। 4 × 100 বাই হচ্ছে 10, এটা ক্যান্সেল, 4 × 10 = 40। তার মানে পাত্রটির ধারণ ক্ষমতা হবে 40 লিটার। আমরা কিন্তু এখান থেকে স্পষ্ট বলতে পারি, এই ক্যালকুলেশনগুলো আসলে আমাদের দরকার নাই। 4 লিটারের জন্য 10%, তাহলে 100% এর জন্য রিভার্সলি যদি আমরা ক্যালকুলেশন করি 100% এর জন্য তাহলে কত হবে? 4 × 10 = 40। অর্থাৎ হচ্ছে এখানে আমাদের 40 লিটার এই পাত্রটির পানির ধারণ ক্ষমতা রয়েছে। তার মানে অ্যান্সার হবে আমাদের এই যে মিস্টার ক। ঘন্টায় 42 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 230 মিটার একটি প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? এটা আমাদের বের করতে হবে, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা কিন্তু সকলেই জানি যে আসলে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন কিন্তু ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটাই তাকে অতিক্রম করতে হয়। অর্থাৎ বিষয়টা যদি আমি এখানে দেখি, ধরুন আপনার একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এটা, তো ধরে নিচ্ছি ট্রেনটা এখানে রয়েছে, এখানে হচ্ছে আমাদের ট্রেনটা। তো এই ট্রেনটা এই প্ল্যাটফর্মটা যদি অতিক্রম করতে চায় তাহলে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে প্লাস এই ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। অর্থাৎ এটা যদি আমরা এ পয়েন্ট ধরি, এইটা যদি আমরা বি পয়েন্ট ধরি, এই এ পয়েন্টটাকে এইখানে আসতে হবে, অর্থাৎ ট্রেনটা তখন এখানে চলে আসবে। ওকে, এটা তার মানে আমরা এটুকু শিওর হচ্ছি যে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে চায় তখন ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো অতিক্রম করতে হয়। এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত আছে? 230 মিটার আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে ঘন্টায় 42 কিলোমিটার বেগে ধাবমান, অর্থাৎ পার আওয়ারে 42 কিলোমিটার যাবে ওই ট্রেনটা। এই যে ঘন্টা অর্থাৎ হচ্ছে টাইমটা এখানে কিসে আছে? সেকেন্ডে আছে। আবার এই যে কিলোমিটার এখানে কিসে আছে? মিটারে আছে। তার মানে এই যে ঘন্টা, এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। এই কথার অর্থ কি? ঘন্টায় 42 কিলোমিটার বেগে, তার মানে হচ্ছে 3600 সেকেন্ডে যায় 42 কিলোমিটার। ওই কথাটা লিখবো 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড মানে কি? 1 ঘন্টা। 3600 সেকেন্ডে যায় 42 কিলোমিটার। আমি যদি এই 42 কিমি আছে এটাকে যদি মিটারে কনভার্ট করি, 42 × 1000, কারণ আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার, যার কারণে আমাদের এই 42কে যদি 1000 দ্বারা গুণ করি তখন এটা মিটার হয়ে যায়। তাহলে 3600 সেকেন্ড অতিক্রম করে 42000 মিটার, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে ট্রেনটি কত? 42000 ভাগ এই 3600 সেকেন্ড। ওকে, আবার এই প্ল্যাটফর্মটা অতিক্রম করে কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। তাহলে আমরা 30 সেকেন্ডে বের করব। 30 সেকেন্ডে অতিক্রম করে এই যে 42000 × 30 বাই 3600 সেকেন্ড। এখন যদি আমরা কাটাকাটি করে দেই, 1 2 1 2 ক্যান্সেল। 3 দ্বারা যদি 36কে আমরা কাটাকাটি করি তাহলে 3 12 36 আসে, এবং 12 দ্বারা যদি এই 4200 কে কাটি সেক্ষেত্রে আমাদের আসবে 350। এই ক্যালকুলেশনটা 350 কিভাবে আসে এটা ছোট বাচ্চার মতো ক্যালকুলেশন, আপনারা এটা করে নেবেন। তাহলে 350 কিলোমিটার অর্থাৎ 30 সেকেন্ডে এই ট্রেনটি 350 মিটার অতিক্রম করে। এই ট্রেনটা যেহেতু 30 সেকেন্ডে 350 মিটার অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? এখানে 230, তাহলে 350 টোটাল দৈর্ঘ্য। এখান থেকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বাদ দিব, মাইনাস 230 ক্যালকুলেশন করলে 120। এই 120 হচ্ছে আমাদের এই ট্রেনের দৈর্ঘ্য, 120 মিটার। এটা হচ্ছে আমাদের ট্রেনের দৈর্ঘ্য। অর্থাৎ এই 120 আর এই 230 যদি আপনি যোগ করেন তাহলে টোটাল 350 পাবেন। আর 30 সেকেন্ডে
এখানে বলা হচ্ছে যে 30 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করে, তার মানে ট্রেনের দৈর্ঘ্য আর হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তার মানে এখানকার অ্যানসার হচ্ছে আমাদের 120 অর্থাৎ 120 নিসার খ। অপুর বেতনের 30% যদি তপুর বেতনের 25% এর সমান হয় তবে অপু আর তপুর বেতনের অনুপাত কত? তো ফার্স্টে আমরা অপুর বেতন x ধরে নিই। ধরি অপুর বেতন হচ্ছে x, এটা হচ্ছে অপুর বেতন। অপুর বেতন x ধরে নিচ্ছি। এখন বলা হচ্ছে অপুর বেতনের 30%, তার মানে অপুর বেতন যদি x হয় এর 30% কত হবে? x এর 30%, 30 বাই পার্সেন্ট বলতে 100, এটা বোঝাচ্ছে। তপুর বেতনের 25% সমান হয়, তাহলে তপুর বেতনটা যদি আমরা তপুর বেতন যদি আমরা y ধরে নেই তাহলে কি হয়? y এর 25%, 25 বাই পার্সেন্ট বলতে হচ্ছে 100। এই দুটো পরস্পর কি হবে? সমান হবে বাই দা কন্ডিশনে। বলছে অপুর বেতনের 30% অর্থাৎ এই যে এই পার্টটা, আবার বলছে তপুর বেতনের 25% এর সমান হয়, যার কারণে আমরা সমান চিহ্ন দিয়ে দিলাম এখানে। এখন জাস্ট আমরা কাটাকাটি করে দিব। এই 100 আর এই 100 আমরা দুই পক্ষ থেকে ক্যান্সেল করে দিতে পারি। এখানে আমরা এখানে করতে পারি x into 30 equals to y into 25। আমাদের কি বের করতে হবে? তাদের বেতনের অনুপাত। অপুর বেতন আমরা x ধরেছি আর তপুর বেতন আমরা y ধরেছি, তাদের বেতনের অনুপাত হবে x is to y। এই ভ্যালুটা আমাদের জাস্ট বের করতে হবে। তার মানে আমরা x আর y গুলো একদিকে নেব, x by y is equals to 25 by 30। যদি আমরা কাটাকাটি করে দেই, 5 দ্বারা যদি কাটি উপরে 5 নিচে হচ্ছে 6, অর্থাৎ x is to y ইভেন্চুয়ালি আমরা লিখতে পারি 5 is to 6। এইটা হচ্ছে আমাদের অ্যানসার। অর্থাৎ অপু আর তপুর বেতনের অনুপাত হবে 5 is to 6। এবারে আমরা অপশনগুলো যদি যাচাই করি, ক নম্বর অপশন 3 is to 4, খ নম্বর অপশন 5 is to 7, গ নম্বর অপশন 7 is to 8 এবং ঘ নম্বর অপশন কোনোটিই নয়। তার মানে এই 5 is to 6 কিন্তু এখানে কোথাও নাই। তার মানে অ্যানসার হবে আমাদের এই যে মিস্টার ঘ, অর্থাৎ হচ্ছে কোনোটি নয়। একটি অফিসের কর্মচারীদের মধ্যে 2/3 অংশ মহিলা। পুরুষ কর্মচারীদের 1/4 অংশ বিবাহিত এবং 18 জন অবিবাহিত। তাহলে ওই কর্মচারীর সংখ্যা কত? অর্থাৎ অঙ্কটা এখানে বলা হচ্ছে একটা অফিসের কর্মচারী যতজনই আছে তাদের মধ্যে মহিলা আছে 2/3 অংশ, বাকিগুলো অবশ্যই পুরুষ। এখন এই পুরুষদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি অংশ বিবাহিত এবং অপরটি অবিবাহিত। তাহলে ওই অফিসের কর্মচারীর সংখ্যা কত এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এই ম্যাথটি করার জন্য ফার্স্টলি আমরা করব কি, যে ওই অফিসের কর্মচারীর সংখ্যাটা ধরে নিব। ধরে নিচ্ছি ওই অফিসের কর্মচারীর সংখ্যা x জন। কর্মচারীর সংখ্যা কত ধরে নিচ্ছে? x জন। তার মানে আমাদের এই x এর ভ্যালুটাই হচ্ছে বের করতে হবে। এখন বলছে কর্মচারীর মধ্যে 2/3 অংশ মহিলা, তাহলে মহিলা কতজন? মহিলা হবে x এর কত? 2/3 অংশ, 2/3 অংশ সমান সমান 2x/3। এতজন হচ্ছে আমাদের টোটাল মহিলা। এখন বলছে পুরুষ কর্মচারীদের 1/4 অংশ বিবাহিত। পুরুষ কর্মচারীদের 1/4 অংশ বিবাহিত। এখন মহিলা যদি এতজন হয় তাহলে ওই অফিসে পুরুষ কতজন আছে? এখানে টোটাল কর্মচারী তো হচ্ছে x জন, মহিলা এতজন, তাহলে পুরুষ কতজন? তাহলে যদি আমরা টোটাল কর্মচারী থেকে যদি মহিলা বাদ দিই তাহলে আমরা পুরুষ পাবো। তাহলে পুরুষ কর্মচারী হবে, টোটাল কর্মচারী একজন, এইখান থেকে 2x/3 বাদ দিলে এখানে লসাগু যদি করি 3x - 2x বাই হচ্ছে 3 = x/3। এই যে এতজন আমরা পাচ্ছি, এতজন হচ্ছে পুরুষ কর্মচারী। এখন বলা হচ্ছে এই পুরুষ কর্মচারীদের মধ্যে অর্থাৎ এতজনের মধ্যে 1/4 অংশ বিবাহিত। তাহলে আমরা যদি এখানে লিখি বিবাহিত পুরুষ,
বিবাহিত পুরুষ, পুরুষ কর্মচারী তো এতজন, তাহলে বিবাহিত পুরুষ হবে পুরুষ কর্মচারীদের মধ্যে 1/4 অংশ। তাহলে এত এর পুরুষ কর্মচারী আছে এত জনার 1/4 অংশ। তাহলে বিবাহিত পুরুষ হবে x/3 এত এর 1/4 অংশ। এই এর মানটা হচ্ছে গুণন, অর্থাৎ হচ্ছে x/3 গুণন 1/4। ক্যালকুলেশন করলে x/3 12। এখন বিবাহিত পুরুষ হচ্ছে x/12, এখানে বলা হচ্ছে অবিবাহিত পুরুষ হচ্ছে 18 জন। তাহলে আমরা এই কথাটাই লিখি শর্তে, বিবাহিত পুরুষ কতজন? বিবাহিত পুরুষ হচ্ছে x/12 যোগ 18 জন হচ্ছে অবিবাহিত, এই 18 জন আমরা এখানে লিখবো ইজ ইকুয়ালস টু অবিবাহিত পুরুষ আর বিবাহিত পুরুষ দুইটাই কিন্তু এখানে যোগ করা আছে, তার মানে এই দুটো যোগ করলে পুরুষ কর্মচারীর সংখ্যা পাওয়া যাবে। তাহলে পুরুষ কর্মচারীর সংখ্যা এখানে কত? x/3। ওকে, আমি এখানে বাংলা ইংলিশে যাচ্ছে একসাথে করে দিচ্ছি এটা। এখন দেখুন আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব? এখানে 18 থাকবে, এখানে x/3 থাকবে, x/3 থাকবে মাইনাস x/12 থাকবে এখানে। ওকে, এবারে আমরা এই দুইটার লসাগু যদি করি, এখানে 18 থাকলো, লসাগু হচ্ছে আমাদের 12, তাহলে 3 দ্বারা যদি 12 কে ভাগ করি 4, 4x এখানে মাইনাস এখানে অনলি x। এখন দেখুন এখানে 18 ইজ ইকুয়ালস টু 3x/12। আমরা যদি x এর ভ্যালু বের করতে চাই, x এর ভ্যালু যদি বের করতে চাই, x এর সঙ্গে 3 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে ওই সাইডে কি হবে? ভাগ হয়ে যাবে, এই সাইডে আসার 18/3। এখানে x এর সঙ্গে 12 কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়, ওই সাইডে গেলে কি হবে? গুণ হয়ে যাবে ইনটু 12। 3 6 18, 6 12 72 এত জন। তারপরে আমরা কিন্তু ইভেন্চুয়ালি x এর ভ্যালু পাচ্ছি, x ইকুয়ালস টু 72 জন। তার মানে হচ্ছে এই যে x এর ভ্যালু এটা হচ্ছে 72। তার মানে ওই অফিসে কর্মচারীর সংখ্যা হচ্ছে 72 জন। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। 8 বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল 5:2। এটা ছিল 8 বছর আগে। এখন বলা হচ্ছে পিতার বর্তমান বয়স কত? তাহলে আমরা এভাবে লিখতে পারি, পিতার বর্তমান বয়স আর পুত্রের বর্তমান বয়স। এখানে বলা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। যদি আমি পুত্রের বয়সটা x ধরি, তাহলে পিতার বর্তমান বয়স হবে 2x, যেহেতু দ্বিগুণের কথা বলছে। এরপরে বলছে 8 বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল 5:2। তাহলে 8 বছর আগে, তাহলে আমরা এখানে লিখবো 8 বছর আগে পুত্রের বয়স কত থাকবে? বর্তমানে তো x আছে, তাহলে 8 বছর আগে x - 8। সিমিলার ক্যাটাগরিতে পিতার বয়স কত থাকবে? বর্তমানে আছে 2x, এখান থেকে -8 হবে। তাহলে 8 বছর আগে পুত্রের বয়স এত এবং পিতার বয়স হচ্ছে এত। এখন বলা হচ্ছে এই যে অনুপাতটা, এই অনুপাত ছিল 5:2। তার মানে আমরা এখানে লিখতে পারি শর্ত মতে 2x - 8 অনুপাত x - 8 ইজ ইকুয়ালস টু 5:2। আপনাদের এই অঙ্কটা করার সময় মনোযোগ দিতে হবে এখানে যে আসলে এই অনুপাতটা 5:2 পিতা অনুপাত পুত্র নাকি পুত্র অনুপাত পিতা। এখানে কিন্তু বলা হচ্ছে পিতা এবং পুত্রের অনুপাত। তাহলে পিতা আগে লিখছি, পুত্র পরে লিখছি, পিতা আগে পুত্র পরে, এই বিষয়টা খুব মনোযোগ দিতে হবে। এবং অনুপাত মানে আসলে ভাগ, আমরা এটা ভাগ করে দিব। 2x - 8 বাই x - 8 ইজ ইকুয়ালস টু 5/2। এবার জাস্ট আর গুণ করে দিব। এখানে 4x - 8 × 16 ইজ ইকুয়ালস টু এখানে 5x - 50 40। এখন জাস্ট হচ্ছে আমরা x এর মান বের করব। এই 4x টাকে যদি আমি ওই সাইডে নিয়ে যাই, এখানে 5x আছে, তাহলে অনলি x থাকে ইজ ইকুয়ালস টু
আমি তো এক্স গুলো ওই সাইডে নিয়ে গেছি, তাহলে কনস্ট্যান্ট গুলো এই সাইডে নিয়ে আসবো। তাহলে এখানে -16 আছে, এই -40 এই সাইডে চলে আসবে, +40 হবে। 40 - 16 ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসে 24। ওকে, এখন এই যে x এর ভ্যালু কিন্তু আমরা 24 পাচ্ছি। x মানে আসলে কি? পুত্রের বয়স। প্রশ্ন এখানে বলা হচ্ছে যে পিতার বর্তমান বয়স কত। এই যে পিতার বর্তমান বয়স হচ্ছে আমাদের 2x, 2 × 24, দ্যাটস ওয়াই আমরা এখানে পাচ্ছি 48। তার মানে হচ্ছে পিতার বর্তমান বয়স হচ্ছে 48 বছর। আরিফ একটি কলম 48 টাকায় বিক্রয় করে 20% লোকসান করলো। বিক্রয় মূল্য কত বাড়ালে তার 10% লাভ হবে? এখানে দেখুন এই 48 টাকা কিন্তু একটা বিক্রয় মূল্য, আর এখানে বলছে 20% লোকসান করলো। তার মানে এই 20% লোকসানে বিক্রয় মূল্য আমরা এটা বের করে নিই। আমরা এখানে লিখব 20% লোকসানে। লোকসানে বিক্রয় মূল্য কত হবে? 100 - 20 = 80 টাকা। দেখুন এই যে 80 টাকা, এইটা কিন্তু আসলে আমাদের বিক্রয় মূল্য। আবার এখানে 48 যে টাকাটা রয়েছে এটাও কিন্তু আসলে বিক্রয় মূল্য। তাহলে আমরা এখান থেকে যে কোনো ভাবে ক্রয় মূল্যটা বের করার চেষ্টা করব। বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, ক্রয় মূল্য আমাদের কত? অবশ্যই এই 100 টাকা। ওই কথাটা লিখি, বিক্রয় মূল্য কত টাকা? 80 টাকা হলে ক্রয় মূল্য আমাদের কত? ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100 ভাগ এই 80। এবং বিক্রয় মূল্য যদি আমাদের এই 48 টাকা হয়, তাহলে ক্রয় মূল্যটা কত? অর্থাৎ 100 × 48 ভাগ 80। এই 0 0 ক্যান্সেল, এখানে 6 × 10 = 60। এখানে দেখুন এই যে 60 টাকা, অর্থাৎ আরিফ যে কলমটি 48 টাকায় বিক্রি করেছে, বিক্রি করার পরে তার 20% লোকসান হয়েছে। তার মানে এই কলমটা, আরিফের এই কলমটার ক্রয় মূল্য কিন্তু আমরা পেয়ে গেছি। এই 60 টাকা দিয়ে আরিফ কলমটি কিনেছে। এখন যখন সে 48 টাকায় বিক্রি করছে, তখন তার 20% লোকসান হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে বিক্রয় মূল্য কত বাড়ালে তার 10% লাভ হবে। অর্থাৎ এই 48 টাকাটাকে কত করতে হবে, কত বাড়ালে তার 10% লাভ হবে। তাহলে এই 10% লাভে বিক্রয় মূল্য আমরা এখন এই বিষয়টা বের করি। তাহলে আমরা লিখতে পারি 10% লাভে বিক্রয় মূল্য। লাভে বিক্রয় মূল্য। দেখুন এই অঙ্কের শর্টকাট যে সিস্টেমটা, এটা কিন্তু আমাদের বেসিক লেকচারগুলোতে আলোচনা করা আছে, যার কারণে আমি শর্টকাট লেকচারটা দেখাচ্ছি না। 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 + 10 = 110 টাকা। এখন এই আরিফ যদি 100 টাকার প্রোডাক্ট 110 টাকা বিক্রি করে, তাহলে কিন্তু তার 10% লাভ হবে। এখানে কিন্তু তাই বলছে বিক্রয় মূল্য কত বাড়ালে 10% লাভ হবে, অর্থাৎ আমাদের এই 10% নিয়েই কাজ করতে হবে। তাহলে 100 টাকার প্রোডাক্ট বিক্রি করতে হবে 110 টাকা। তাহলে 48 টাকার প্রোডাক্ট কত টাকা বিক্রি করতে হবে তার 10% লাভের কারণে? তাহলে ওই কথাটা লিখবো, 100 টাকার প্রোডাক্ট, 100 টাকার কলম বিক্রি করতে হবে 110 টাকা। তাহলে 1 টাকার কলম বিক্রি করতে হবে কত? 110 ভাগ 100। এবং আরিফের আসলে ক্রয় মূল্য কত ছিল? ওই কলমটার প্রকৃত ক্রয় মূল্য ছিল এই 60 টাকা। ওই কথাটা লিখবো, 60 টাকার প্রোডাক্ট তাকে বিক্রি করতে হবে 110 × 60/100। এই 0 এই 0 এই 0 এই 0 6 11 66। অর্থাৎ দেখুন এই যে 66 টাকা, সে যদি ওই প্রোডাক্টটা 60 টাকার প্রোডাক্টটা, কলমটা এই 66 টাকায় বিক্রি করে, তাহলে তার 10% লাভ হবে। 60 টাকার প্রোডাক্টটা কত বিক্রি করে? 66 টাকায় যদি সে বিক্রি করে, তাহলে তার 10% লাভ হবে। এখন বলছে বিক্রয় মূল্য কত বাড়াতে হবে। বিক্রয় করেছে আসলে কত? 48 টাকা। আসলে প্রকৃতপক্ষে সে যদি 10% লাভ করতে চায়, তাকে বিক্রি করতে হবে 66 টাকা।
তাহলে এখন বলছে বিক্রয় মূল্য কত বাড়াতে হবে, বিক্রয় মূল্য কত বাড়ালে, তাহলে বিক্রয় মূল্য আছে কত 48, এখানে 66 বিক্রি করতে হবে 48, 8 আছে কত হচ্ছে 16, 8 হাতে হচ্ছে 1, এখানে হচ্ছে 18। তার মানে এইটার অপশনটা হচ্ছে এই যে মিস্টার খ, অর্থাৎ সে যদি এই 48 টাকা থেকে আরো 18 টাকা বাড়িয়ে অর্থাৎ 66 টাকা বিক্রি করে তাহলে তার 10% লাভ হবে।